তুমি কি এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো? তাহলে একটু দাঁড়িয়ে যাও ভিডিওটাতে। ভিডিওটা তোমাদেরই জন্য। তোমাদের নিজেদের চ্যানেল বাংলার জ্ঞান মুকুট নিয়ে এসছে তোমাদের জন্য অঙ্কের এক বিশেষ প্রস্তুতি পর্ব। আর বেশি সময় বাকি নেই, স্বল্প সময়, একদম পরীক্ষা আসন্ন প্রায়। আর ঠিক এই সময়ে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এক বিশেষ প্রস্তুতি পর্ব। 15 দিনের প্ল্যানিং, 15 দিনে আমরা সমস্ত চ্যাপ্টারকে কভার আপ করবো এবং তার ইম্পর্টেন্ট ফর্মুলাস, আর সাথে তোমাদের জন্য দিয়ে দেব কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, আর তার সাথে সমস্ত তার ডিটেল সলিউশন সুন্দর করে বুঝিয়ে ওয়ান শট টাইপের ভিডিও, যেগুলো করলে তোমরা সমস্ত টাইপের প্রবলেমকে সলভ করতে পারবে। তার একদম দেরি নয়, আমাদের চ্যানেলে অপেক্ষা করো আর দেখতে থাকো আমাদের প্রত্যেক দিনকার আপডেট ঠিক প্রতিদিন সকাল 10টায়। আর পেয়ে যাচ্ছ একই সাথে এই সমস্ত ক্লাসের পিডিএফ নোটস, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইট www.gyanmukut.com এ তোমরা ফ্রিতে সেটা পেয়ে যাবে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হলো আয়তঘন। আয়তঘনের ওপর আমরা ফার্স্টে বেসিক কনসেপ্টসে কিছু আমরা দেখে নেব ফর্মুলা, আর তারপরেই ঠিক চলে যাব বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে তোমাদের জন্য এই ভিডিওতে। তো তোমাদের চ্যানেলে চলো স্টার্ট করা যাক। আমরা দেখবো আয়তঘন। আয়তঘন বিষয়টা কিরকম? অনেকটা আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রটা আমরা খাতায় আঁকতে পারি 2 ডাইমেনশনাল যেটা আমরা বলি, আর 3 ডাইমেনশন আমরা 3D সিনেমা দেখি, সেরকম ব্যাপারটা অনেকটা এইরকম, অর্থাৎ অনেকটা ইটের মতো দেখতে। এটাও দেখো অনেকটা ইটের মতো দেখতে, এটা মোবাইলের পাওয়ার ব্যাংক। তো এটাও আসলে আয়তঘন। কেন? এর দেখো কতগুলো তল, একটা তল, উপরে একটা, নিচে একটা, দুটো, এপাশে একটা, তিনটে, এই পাশে একটা, চারটে, এখানে একটা, পাঁচটা, আর ঠিক এর পিছনে উল্টো দিকে আরেকটা, 6টা তল। 6টা সমতল দিয়ে ঘেরা রয়েছে যে জায়গাটা দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা আয়তঘন। দেখো এখানে এর প্রত্যেকটা, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে আমার জায়গাটা রয়েছে, এদের প্রত্যেকের মান আলাদা, এরা সমান নয়, তাই এটা আয়তঘন। যদি কোনো কারণে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যেত তাহলে এটা হয়ে যেত ঘনক। যার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। লুডোর ছক্কার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে বাহু কোনগুলো? এই একটা ধার, এটা একটা বাহু, এটা আরেকটা ধার, এটা আরেকটা বাহু, তাহলে এখানে একটা, দুটো বাহু। ঠিক এর উল্টো দিকে এইখানটাতে এটা একটা বাহু, 3 নম্বর বাহু, এই একটা বাহু, 4 নম্বর বাহু। আবার এপাশে এটা একটা বাহু, 5টা, এখানে একটা, 6টা বাহু। আবার এর উল্টো দিকে এখানে 7 নম্বর বাহু, এখানে হচ্ছে 8 নম্বর বাহু। মানে আয়তঘনর 6টা সমতল, 8টা বাহু, আর শীর্ষবিন্দু কটা? কোণার জায়গাগুলো 1টা, 2টো, 3টে, 4টে, আর একইভাবে এখানে 5টা, 6টা, 7টা, 8টা, মানে 8টা শীর্ষবিন্দু রয়েছে। তাহলে আমরা একটু দেখে নেব একইভাবে ঘনকের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। আমাদের শীর্ষবিন্দুর সংখ্যা, বাহুর সংখ্যা, আর একই সাথে সমতলের সংখ্যা কিন্তু আয়তঘনকের সাথে সমান হয়। আর ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবারে আমরা বেশ কিছু ফর্মুলা দেখে নেব। সবার আগে আসছে আয়তঘন। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা? সমগ্র তল মানে কি? এই একটা, দুটো, তিনটে, এপাশে একটা, 4টে, 5টা, 6টা, এই 6টা তলের প্রত্যেকটা নিজের নিজের ক্ষেত্রফল। দেখো ভালো করে, এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে। তাহলে এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করে নিলে এই সমতলটির আমরা আয়ত ক্ষেত্রফলটা পাচ্ছি। একইভাবে এর পিছনের দিকের সমতলটাও কিন্তু এই সমতলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে এটা দুবার। আবার একইভাবে এই পাশে যে সমতলটা রয়েছে, এরও দৈর্ঘ্য প্রস্থ যেটা বেরোবে, আমরা যদি আলাদা করে বের করে নিই তাহলে এটাও দুবার। তাহলে প্রত্যেকটা যে ধার, প্রত্যেকটা যে তল, সেগুলো দুবার দুবার করে আসছে, সেইটাকে মাথায় রাখো। আর আমাদের ফর্মুলাটা সেটাই রিফ্লেক্ট করছে। ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে আমার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। এবারে দেখে নেব আয়তন। আয়তন মানে হচ্ছে এই আয়ত ঘনকের ভেতরে যদি কিছু ভরে রাখা যায়,
বা ভরার সুযোগ পায় বা ভেতরের কতটা অংশ রয়েছে যদি জানার চেষ্টা করি, তাহলে সেই পরিমাণটা কত, সেটা হচ্ছে আমাদের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটাকে আমরা লিখে থাকি ঘন একক। এর একক ঘন একক হয়। আর কর্ণ, কর্ণর দৈর্ঘ্য, কর্ণ এখানে ইসি মানে এই ই বিন্দু থেকে সি বিন্দু অবধি যদি আমরা যোগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কর্ণ। তার দৈর্ঘ্য কত, তার মানে লেন্থ, যে দূরত্বটা সেটা কত, সেটা হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার একক। এটা গেল আমরা পড়লাম আয়তঘনকের ফর্মুলা। এবারে আমরা চলে যাব ঘনকের ফর্মুলা। খুব সোজা, যদি তুমি আয়তঘনক জানো তাহলে ঘনকও পারবে, কারণ আয়তঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান আলাদা আলাদা হতে পারে, কিন্তু ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা সেটাই দেখবো এখানে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 6 গুণ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে 6 গুণ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য এই বর্গ একক। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তন কত, বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, মানে বাহুর দৈর্ঘ্যকে 3 বার গুণ করবো, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত, √3 গুণ বাহুর দৈর্ঘ্য। এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে আমরা চলে যাব এবার বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেমে। সেই প্রবলেমে কিভাবে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করছি দেখে নেওয়া যাক। চলো আমরা যাই প্রথম অঙ্কে। আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান হলে, এটা সমন হয়ে গেছে, এটা সমান হবে, দন্তন সম ময়াকার দন্তন ন, সমান হলে কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আমাদেরকে কার দৈর্ঘ্যটা বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আগে সেটাই ধরে নেব, যে ধরা যাক ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হলো এ একক। এবার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এইমাত্র যে সূত্রটা পেয়েছি সেটা হলো 6 গুণ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এটা আমরা কিন্তু সূত্রতে পেয়ে এসছি। তাহলে মানে এখানে কত, 6a স্কোয়ার একক। এবারে আমরা কি চাই, আমাদের এর সাথে কার সাংখ্যমান সমান, আয়তনের। তাহলে আয়তনের ফর্মুলা কি আমাদের, আমরা জানি বাহুর দৈর্ঘ্যের কিউব করলে আমরা পেয়ে যাব আয়তন। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্যের কিউব করব। তাহলে আয়তন সমান বাহুর দৈর্ঘ্যর হোল কিউব। তার মানে বাহুর দৈর্ঘ্যকে 3 বার গুণ করতে হবে, মানে এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এ ইন্টু এ করলে আমরা পেয়ে যাব বাহুর আয়তন, মানে এ কিউব ঘন একক। এটা হয়ে গেল আমার আয়তন। আমাকে কি বলেছে, সাংখ্যমান মানে নিউমেরিক্যাল ভ্যালুটা সমান, তার মানে কি হচ্ছে এ কিউব মানে হলো 6a স্কোয়ার। তার আগে একটা শব্দ একটু লিখে দেবে, প্রশ্ন অনুসারে আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো তো, আমরা যদি এবার দিক পরিবর্তন করি, এ কিউব বাদিকে ছিল, থাকলো 6a স্কোয়ারটা ডান দিকে আছে, সেটাকে আমি বাদিকে নিয়ে এলাম, হয়ে গেল এ কিউব মাইনাস 6a স্কোয়ার। এবার আমি দেখো তো, এখানে 3টে এ আছে, এখানে 2টো এ আছে, তাহলে 2টো এ কমন নিয়ে বাইরে বার করতে পারি, মানে হয়ে গেল এ স্কোয়ার কমন, ভেতরে থাকলো এ মাইনাস 6 সমান সমান 0। তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। দেখো এখান থেকে এ মানে কত হচ্ছে, এ মাইনাস 6 সমান যদি 0 হয় তাহলে এর মান হয়ে যাচ্ছে 6। বা দুটো ঘটনা ঘটতে পারে, এ স্কোয়ার মানে 0 হতে পারে, তখন এ হয়ে যাচ্ছে 0। এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য তো আমি 0 নিতে পারবো না, তাহলে আমি নেব কত, 6 একক। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, 6 একক। আমাকে কি বার করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সম্পর্কে কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তার ফর্মুলাটা আমরা লিখব, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3
গুণ বাহুর দৈর্ঘ্য, √3 গুণ বাহুর দৈর্ঘ্য মানে √3 ইন্টু 6 মানে 6√3 একক। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। এবার চলো আমরা যাই পরের অঙ্কে। এই অঙ্কটা কি বলছে, বলছে একটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। আমাদেরকে বলছে ওই আয়তঘনের সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে একটা কাজ করি, আমি এই আয়তঘনের যে মাত্রাগুলো দিয়েছে সেগুলোকে একটাকে দৈর্ঘ্য বলি, একটাকে প্রস্থ বলি আর অন্যটাকে উচ্চতা বলি। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 12 সেন্টিমিটার। প্রস্থ কত? প্রস্থ দেওয়া হচ্ছে আমাকে 6 সেন্টিমিটার। আর রয়েছে আমার উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হয়ে যাচ্ছে 3 সেন্টিমিটার। এবার তাহলে আমরা কি জানি, আয়তঘনকের কি বার করতে বলছে, বলছে ওই আয়তঘনকের সমান আয়তনের, আয়তন মানে কি, তার ভেতরে কতটা জায়গা আছে, ওই আয়তঘনক তার ভেতরে কতটা জায়গা আছে বের করতে হবে। তাহলে আয়তঘনের আমরা সূত্রটাকে লিখব, আয়তঘনের কার সূত্র? আয়তঘনের আয়তনের সূত্র। আয়তন তার সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তিনটে করে আমরা কি পাই? ঘন একক পাই। এখানে সেন্টিমিটারটা হচ্ছে একক, তার মানে হয়ে যাবে ঘন সেন্টিমিটার। তাহলে আগে দৈর্ঘ্যের মান বসাও 12 গুণ প্রস্থের মান বসাও 6, উচ্চতার মান বসাও 3, পুরোটা ব্র্যাকেটে দিয়ে পাশে লেখো ঘন সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 12 6 12 72, 72কে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় 213 ঘন সেন্টিমিটার। তোমরা যদি মুখে করতে না পারো তাহলে ডান দিকে রাফ অবশ্যই করবে। এবারে আমাদের কি বলছে পরের প্রশ্নে, বলছে আয়তঘনের সমান আয়তনের একটি ঘনক, মানে এই যে আয়তনটা পেলাম সেই একই আয়তনের আমাকে একটা ঘনক দিচ্ছে। তাহলে ঘনকে কি হয়? ঘনকে কিন্তু বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়। তাহলে আমি ধরে নিই, ধরা যাক ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি a সেন্টিমিটার। এখানে আর এ একক বলবো না, কারণ আমাকে অঙ্কের মধ্যে এককটাকে বলে দেওয়া আছে সেন্টিমিটার দিয়ে অঙ্ক করতে। তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন কত হয়? ঘনকের আয়তনের সূত্রটি হলো বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব মানে কত? a কিউব ঘন সেন্টিমিটার। কারণ আমি এখানে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? ধরেছি a সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্যের কিউব মানে কত হবে? a কিউব হয়ে যাবে। এবার প্রশ্নানুসারে, প্রশ্নে আমাকে কি বলেছে একটু দেখে নেব আমি, তাই লিখছি প্রশ্নানুসারে। বলছে আয়তঘনের সমান আয়তনের একটি ঘনক। তাহলে আয়তঘনের যে আয়তন হয়েছিল আর এই ঘনকটা দুজনেরই আয়তন কিন্তু সমান। তাহলে ঘনকের আয়তন কত? a কিউব সমান আয়তঘনের আয়তন কত? 216। এবারে আমরা কি করব, এটাকে একটু সাজাই। a কিউব মানে দেখো 216কে আমরা লিখতে পারি 6 গুণ 6 গুণ 6, তার মানে হচ্ছে এটা কত? 6 কিউব। তোমরা মুখে না পারলে বাঁদিকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তাহলে এখান থেকে আমার a এর মান কত হয়ে যাচ্ছে? শুধু 6 হয়ে যাচ্ছে। এবার তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? a 6 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমার উত্তর। এবারে চলো যাই আমরা পরের অন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রবলেমের দিকে। আমাদের এই প্রশ্নটাতে কি বলছে? বলছে যদি পাম্পটি ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারতো, মানে একটা পাম্প লাগানো আছে কোথাও, একটা কোনো একটা চৌবাচ্চাতে লাগানো আছে, সেই পাম্পটা ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 18 মিটার দীর্ঘ 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে সেটাই আমাদেরকে হিসাব করতে বলা হচ্ছে। তাহলে সবার আগে জানা প্রয়োজন আমাদের যে জায়গাটাতে আমরা জল ভর্তি করছি
সেই যে জায়গাটা সেখানে আমার কতটা জল ধরছে, কতটা জল ধরার কথা বলা হয়েছে। তাহলে আমার যে জলাধারটা রয়েছে, জলাধারটির আয়তন, জলাধারটির আয়তন আমাকে বের করতে হবে। আয়তন বের করতে গেলে যদি আমার আয়ত ঘনক হয়, এটা অবশ্যই আয়ত ঘনক আমি বুঝতে পারছি, কারণ এই যে বলছে 18 ডেসিমিটার দীর্ঘ, 11 মিটার প্রস্থ, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এদের মানটা আলাদা আলাদা, এরা সমান নয়। তার মানে এটা আয়ত ঘনক, কখনোই এটা ঘনক হতে পারবে না। ঘনক হতে গেলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থও সমান হতে হয়, কিন্তু এখানে তারা ইতিমধ্যেই আলাদা হয়ে গেছে। তাই জলাধারটি একটি আয়ত ঘনক। আর আয়ত ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আগে আমার দৈর্ঘ্য জানা দরকার। জলাধারটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, কিন্তু আমি মিটারে জিনিসটাকে রাখবো না, ডেসিমিটারে নিয়ে যাব, মানে 180 ডেসিমিটার, 180 ডেসিমিটার। এবারে কি হচ্ছে, দৈর্ঘ্য পেলাম, এবারে আমি খুঁজবো প্রস্থ কত। প্রস্থও দেখো আমাকে দেওয়া হয়েছে 11 মিটার। 11 মিটারকে যদি ডেসিমিটারে নিয়ে যেতে হয়, তাহলে 10 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে ডেসিমিটার, মানে হয়ে গেল 110 ডেসিমিটার। আর দেখো উচ্চতা আমাকে বলে দিয়েছে 17 ডেসিমিটার, তার মানে উচ্চতা কত? উচ্চতা হলো 17 ডেসিমিটার। এবার আমার জলাধারটির আয়তন বের করতে হবে। জলাধারটির আমি আয়তন কত সেটা নেব। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে 180 গুণ 170 গুণ 17, সরি 170 নয়, এটা 110 হবে। প্রস্থ দেখো আমার লেখা আছে 11 মিটার, 11 মিটার মানে হচ্ছে 110 ডেসিমিটার। এখানেও প্রস্থটা সেটাই গুণ হবে, আমরা এখানে 110 করে দিলাম। তাহলে এই ঘন ডেসিমিটার, আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে হলো 1 লিটার। তার মানে আমি এটাকে বলতে পারি যে আমার চৌবাচ্চাটাতে 180 গুণিত 110 গুণ 17 লিটার জল ধরবে। তাহলে এবার আমরা এখানে একটা ঐকিক নিয়মের মতো করি, যে আমার 37,400 লিটার জল ভরতে সময় লাগছে কত? সময় লাগে 1 ঘন্টা। সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে 1 লিটার জল ভরতে সময় কত লাগবে? 1/37,400, মানে 37,400। তাহলে 180 গুণ 110 গুণ 17, এত লিটার জল ভরতে সময় লাগছে 180 গুণ 110 গুণ 17 ভাগ 37,400। এইটাকে আমরা কাটাকাটি করব, তাহলে এখানে দুটো শূন্য আমার ক্যান্সেল হয়ে গেল। এবারে আমি প্রথমে এখানে আছে 37,400, এটাকে আমায় কাটতে হবে। সেটা কাটতে গিয়ে আমি এখানে 2 দিয়ে কাটলে থাকছে 9, এখানে 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 1 4, 187। এখানে দেখো 11 17 187 হয়ে যায়, তাহলে আমার সময় লাগছে কত? 9 ঘন্টা। তাহলে আমার উত্তর কত? 9 ঘন্টা হলো সঠিক উত্তর। এবারে যাব আমরা পরের অঙ্কে। আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% 50% কমানো হলো, কমিয়ে দিচ্ছি দৈর্ঘ্য। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখতে হবে। তাহলে আমি আগে ধরে নিই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত। প্রথম অবস্থায় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আমি ধরছি এ একক, এ একক। এবারে বলছে ঘনফলের অনুপাত চাই, তাহলে মূল ঘনক যার বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে তার ঘনফল কত হবে? মূল ঘনকের ঘনফল বা আয়তন সেটা কত? এটা কি হবে? এ কিউব, মানে বাহুর দৈর্ঘ্যের কিউব, ঘন একক। এরপরে আমাকে কি বলা হচ্ছে? মূল ঘনকের ঘনফল পেয়ে গেলাম। এবারে যাচ্ছি আমি পরিবর্তিত ঘনক। পরিবর্তিত ঘনকটা পাবো কি করে?
আমাকে বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% কমিয়ে দাও, 50% কমিয়ে দাও। কতটা? 50%। তাহলে কমানোর কথা ভাবি তো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটা আগে আমাকে বের করে নিতে হবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য কি করে পাবো? কি করতে বলেছে? যেটা মূল বাহুতে ছিল, যেটা মূল ঘনকে ছিল, তার যে বাহুর দৈর্ঘ্য তার 50% কমাবো। কমানো মানে বিয়োগ করা। কার থেকে বিয়োগ হবে? মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য থেকে বিয়োগ করব। তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য একক বিয়োগ কতটা বিয়োগ হবে? মূল ঘনকের বাহুর 50%, মানে a ইন্টু 50%, মানে 50/100 এই একক। তাহলে এবার এটা কি হচ্ছে আমাদের? এখানে কাটাকাটি করলে হয়ে যায় 2a বিয়োগ a/2, মানে হচ্ছে a/2 একক। এখন পরিবর্তিত ঘনকের ঘনফল সেটা আমাদের জেনে নেওয়াটা খুব প্রয়োজন। ঘনফলটা কত হয়ে যায়? বাহুর দৈর্ঘ্যের কিউব, মানে a/2 এর হোল কিউব। তাহলে আমি পাচ্ছি a³/8। এবার ঘনফলের অনুপাতটা বের করতে হবে, মানে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, এদের ঘনফলের অনুপাতটা আমাকে বের করতে হবে। পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সেটা কত হচ্ছে? a³ কি হচ্ছে? a³ ইজটু a³/8। দেখো দুটো টার্মেই a³ গুণ আছে, তাহলে আমি a³ উঠিয়ে দিতে পারি, কাটাকাটির মতো করে কেটে যাচ্ছে, মানে হচ্ছে 1:1/8। তার মানে এবার এটাকে দেখো লিখতে পারি 1 × 8 ইজটু 1/8 × 8। তার মানে পাচ্ছি 8:1। এটাই আমার নির্ণেয় উত্তর। এবারে যাবো আমরা পরের অঙ্কের দিকে। পরের অঙ্কতে বলছে আমাকে চাঁদমারির রাস্তা উঁচু করতে হবে। তাই রাস্তার দুপাশে 30টা সমান গভীর সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। তাহলে গর্তগুলো কেমন? আয়ত ঘনকার। কতগুলো? 30টা। প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার আর 8 মিটার হয়, আর রাস্তা উঁচু করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত? ভালো কথা। তাহলে গর্তগুলির দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাকে? 14 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ বলেছে 8 মিটার। উচ্চতাটা মানে গভীরতাটাকে আমি, এখানে তো উচ্চতা হয় না, গর্তের উচ্চতা বলা যায় না, গভীরতা বলতে হয়। যেহেতু দেওয়া নেই আমি ধরে নিলাম x মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে? আয়তনটা আমার জানা খুব জরুরি, কারণ ততটা পরিমাণ মাটি আমি কেটে নিচ্ছি। আয়ত ঘনকের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এখানে গভীরতা সেটা, মানে 14 × 8 × x ঘনমিটার। কতগুলি গর্ত খোঁড়া হয়েছে? 30টি গর্ত। তাহলে 30টি গর্তের আয়তন কত? 30 × 14 × 8 × x ঘনমিটার। এবার আমার রাস্তাটাতে উঁচু করতে গিয়ে কত ঘনমিটার মাটি লেগেছে সেটা দেখো বলা আছে 2520 ঘনমিটার। তাহলে সেটা কিন্তু এর সাথে সমান হবে। অর্থাৎ প্রশ্নে প্রদত্ত তথ্য অনুসারে আমি কি বলতে পারি? 30 × 14 × 8 × x সমান 2520। এখান থেকে আমরা কি করব? x এর মান নির্ণয় করব। কিভাবে? 2520 ভাগ 30 গুণ 14 গুণ 8। দেখো 0 0 কেটে গেল। 3 দিয়ে কাটলে এখানে আসছে কত? 3 × 8 = 24, 1 2 84।
এটাতে হচ্ছে 6, তাহলে এখানে 6 আর 8 2 দিয়ে কাটছি, 6 কে কাটলে 3, 8 কে কাটলে 4, তাহলে 3/4 তাকে ভগ্নাংশে পরিণত যদি করি তাহলে হচ্ছে 0.75 মিটার। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা গর্তের গভীরতা। এটাই আমাদের উত্তর। আমরা চলে যাব আমাদের এই ভিডিওর লাস্ট প্রবলেমে, শেষ প্রবলেমের দিকে এগোচ্ছি আমরা। সেখানে প্রবলেমটাতে কি বলছে, বলছে বাড়ির তিনটে কেরোসিন তেলের ড্রাম আছে। তিনটে কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার আর 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হবে। আমরা একটু একটু করে ধীরে ধীরে অঙ্কটার দিকে এগোবো। তাহলে আমাদের তিনটে কেরোসিন তেলের ড্রামে কতটা করে তেল আছে সেই পরিমাণটা বলে দেওয়া আছে। তাহলে তিনটি কেরোসিন তেলের ড্রামে মোট কেরোসিন তেলের পরিমাণটাকে আমি হিসেব করব। মোট কেরোসিন তেলের পরিমাণ সেটা কত হচ্ছে, পরিমাণ হলো 800 যোগ 725 যোগ 575 লিটার। এটাকে যদি আমি যোগ করি তাহলে আসছে 2100 লিটার, 2100 লিটার। আমরা জানি লিটার আর ডেসিমিটার একই মাপকাঠি বহন করে, তাহলে এটাকে লিখতে পাচ্ছি 2100 ডেসিমিটার বা ডেসিমি। এবারে কি বলছে, এই তিনটি ড্রামের তেল একটা আয়ত ঘনকার পাত্রে আমি ঢেলে ফেলছি, মানে তিনটে ড্রামের তেলকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার। তাহলে আয়ত ঘনাকার পাত্রের গভীরতা কত? গভীরতা হলো 7 ডেসিমিটার। 7 ডেসিমিটার। এবারে কি বলছে, এবারে বলছে ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3। তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান 4:3। তাহলে আমি ধরতে পারি, ধরা যাক, কি ধরে নেব, দৈর্ঘ্যের মানটা একটা ধরে নেব। দৈর্ঘ্য হলো 4x ডেসিমিটার আর প্রস্থ হলো 3x ডেসিমিটার। এবার তাহলে এই আয়ত ঘনাকার যে পাত্রটাতে আমি কেরোসিন তেলটা ঢাললাম, সেই আয়ত ঘনাকার পাত্রের আয়তনটা কত? পাত্রটির আয়তন কত পাবো আমি? 4x গুণ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x, উচ্চতা 7 ডেসিমিটার। তাহলে এককটা কত হয়ে যাচ্ছে? ঘন ডেসিমিটার। এবার প্রশ্নানুসারে আমার কত হবে? এই যে মোট পরিমাণটা কেরোসিন তেলের 2100 ডেসিমিটার, সেইটা এই মানটার সাথে সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমি কি পাচ্ছি? 4x ইন্টু 3x ইন্টু 7 মানে 2100। এবার এখান থেকে আমি কি করছি, বসাই। ও x মানে কত? 2100। বাকি সংখ্যাগুলো নিচে আনো, 4 গুণ 3 গুণ 7। এবার কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 300, 3 দিয়ে কাটলে হচ্ছে 100, আবার 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 25। এটা x নয়, এটা x স্কোয়ার হবে। এখানে দুটো x আছে, ভালো করে দেখে নাও, এখানে দুটো x আছে। দুটো x গুণ হলে এখানে x স্কোয়ার হয়। তাহলে আমরা কত পেলাম? x স্কোয়ার মানে 25। তাহলে x এর মান কত পাবো? x মানে হয়ে যাচ্ছে 5। 5 এর একক কি হবে? ডেসিমিটার। না, এখানে ডেসিমিটার লিখবো না আমরা, এখানে 5 থাকছে। x এর মানটা আমাদের 5 আসছে। এখান থেকে আমি দৈর্ঘ্য আর প্রস্থর পরিমাণটাকে বের করব। এটাকে ডেসিমিটার লিখো না, কারণ এক্সটা আমার একটা রেশিওর কনস্ট্যান্ট হিসেবে ধরা ছিল, তাই ওটাকে আমরা ডেসিমিটার লিখতে পারবো না। এবারে আমি এখান থেকে কি বার করবো? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4x মানে 4 ইন্টু 5 মানে 20 ডেসিমিটার। আর প্রস্থ কত?
প্রস্থ হচ্ছে 3 into 5 মানে 15 ডেসিমিটার। 15 ডেসিমিটার এই হলো আমার উত্তর। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বা তোমাদের যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে সেই অঙ্কটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা সেই কমেন্ট সেকশনে তোমাদের পাঠানো অঙ্কটার উপরে একটা শর্ট ভিডিও বানিয়ে দেব এবং তার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর পুরো চেষ্টা করব। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে নেওয়ার জন্য একটু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে ডাউনলোড করে নাও। দেখবে www.জ্ঞানমুকুট.com এর একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই পিডিএফটার নোটসটা পেয়ে যেতে পারো। আর আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদের জানাতে পারো, আমরা সেই অনুসারে তোমাদের সমাধান করে দেবো। সেটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তোমরা গ্রুপটা জয়েন করো। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওসগুলো দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও।